আপনার কি কখনো মনে হয়েছে একটি সাধারণ গাছ যা সবাই নেশার বস্তু বলে মনে করে তা আপনাকে মহাবিশ্বের সীমানা ছাড়িয়ে নিয়ে যেতে পারে? এমন কোনো বীজ কি আছে যা নেশা নয়, বরং জ্ঞানের চাবিকাঠি হতে পারে? একটু ভাবুন, যদি একটি গাছ আপনাকে আপনার ভেতরের গভীরতম চেতনার সাথে যুক্ত করতে পারে, যদি একটি উদ্ভিদ আত্মা এবং মহাবিশ্বের রহস্য উন্মোচনের চাবিকাঠি হয়, তাহলে কি আপনি তাকে কেবল নেশা বলবেন? আজ আমরা সেই গভীর রহস্যের পর্দা উন্মোচন করব যা যুগ যুগ ধরে লুকিয়ে রাখা হয়েছে। এটি ভাঙের গল্প, একটি উদ্ভিদ যা শিবের প্রসাদ এবং আধুনিক সমাজের ঘৃণার পাত্র। কল্পনা করুন, এক শান্ত রাত, তারারা যেন কিছু বলতে প্রস্তুত, আর একজন সাধু হিমালয়ের গুহায় বসে আছেন। চোখ বন্ধ, শরীর স্থির, কিন্তু চেতনা যেন অন্য কোনো লোকে ভাসছে। এটি কি কোনো ঔষধ ছিল যা তাকে এই অলৌকিক অভিজ্ঞতায় পৌঁছে দিয়েছে, নাকি কোনো সাধনা? যদি আপনাকে বলি যে সেই সাধু ছিলেন শিবের উপাসক এবং ধ্যানের আগে তিনি যা গ্রহণ করেছিলেন তা কোনো নেশা নয়, বরং একটি পবিত্র প্রসাদ ছিল, ভাং। কিন্তু থামুন, আপনি কি ভাংকে এতদিন একটি নেশার বস্তু হিসেবে দেখেছেন? তাহলে এই গল্প আপনার চিন্তার প্রতিটি দরজা খুলে দিতে পারে। আজ আমরা জানব, ভাং কি সত্যিই আত্মজ্ঞানের দিকে নিয়ে যেতে পারে, নাকি এটি কেবলই একটি বিভ্রম। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আপনি যা জানতে চলেছেন তা আপনার চেতনাকে নাড়া দিতে পারে। যদি আপনিও সত্যের সন্ধানে থাকেন, তবে এই যাত্রায় আমাদের সাথে চলুন। চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং রহস্যের গভীরে ডুব দিতে থাকুন। ভাং একটি রহস্যময় শব্দ এবং এর আসল অর্থ। ভাং একটি শব্দ যা শুনে অনেকে ভয় পায়, আবার অনেকে আকৃষ্ট হয়, কিন্তু খুব কম লোকই এর আসল রহস্য জানে। আজ ভাংকে প্রায়শই ড্রাগ, নেশা, বিপজ্জনক পদার্থ হিসাবে চিহ্নিত করা হয়। কিন্তু আপনি কি জানেন যে এটি সেই উদ্ভিদ যা একসময় দেবতাদের অমৃত নামে পরিচিত ছিল? আমাদের ঋষিমুনিরা এটিকে ঔষধ নয়, বরং সাধনার একটি অংশ হিসেবে গণ্য করতেন। এটি কেবল সবুজ পাতার একটি উদ্ভিদ ছিল না, বরং চেতনাকে উন্মোচনকারী একটি দ্বার, একটি দিব্য রহস্য। হাজার হাজার বছর আগে, যখন বিজ্ঞানের ভাষা ছিল না, তখনও আমাদের পূর্বপুরুষরা এর গভীর প্রভাব বুঝতে পেরেছিলেন। ভাংকে কেবল শরীরকে প্রভাবিতকারী পদার্থ হিসাবে নয়, বরং মস্তিষ্কের অদৃশ্য দ্বার উন্মোচনকারী গূঢ় জ্ঞান হিসাবে ধরা হতো। কিন্তু সময় বদলালো, সমাজ বদলালো, এবং ধীরে ধীরে ভাঙের পরিচয় নেশায় বদলে গেল। তাহলে কি এটি কেবল একটি ঐতিহাসিক কাকতালীয় ঘটনা ছিল, নাকি ইচ্ছাকৃতভাবে এই রহস্য গোপন করা হয়েছিল? মহাদেবের সঙ্গে ভাঙের সম্পর্ক, শিবের প্রসাদ। যদি আমরা ভারতীয় সংস্কৃতির সবচেয়ে রহস্যময় এবং শক্তিশালী দেবতা মহাদেব শিবের কথা বলি, তবে ভাংকে তাঁর থেকে আলাদা করা যায় না। কাহিনীতে বলা হয়েছে যে যখন দেবতা এবং অসুররা সমুদ্র মন্থন করেছিলেন, তখন তা থেকে হলাহল বিষ উৎপন্ন হয়েছিল। পুরো ব্রহ্মাণ্ড থেমে গিয়েছিল। তখন মহাদেব সেই বিষ পান করেছিলেন এবং তাঁর তপস্যার আগুন শান্ত করার জন্য ভাং তাঁর কাছে নিবেদন করা হয়েছিল। বলা হয়, যখন শিব ধ্যানে মগ্ন থাকেন, তখন ভাঙের মাধ্যমে তাঁর চেতনা আরও গভীর হয়ে যায়। তিনি শুধু সমাধিতেই যান না, অস্তিত্বের বাইরে চলে যান। ভাং তাঁর জন্য নেশা ছিল না, বরং শিবত্বে প্রবেশের দ্বার ছিল। এই কারণেই আজও মহাশিবরাত্রিতে শিবের ভক্তরা ভাংকে প্রসাদ হিসাবে গ্রহণ করেন। কিন্তু এটি আনন্দের জন্য নয়, আত্মার সাথে যুক্ত হওয়ার জন্য হয়। আপনি কি জানেন যে ভাংকে আজ সমাজে কেবল একটি নেশার বস্তু হিসাবে মনে করা হয়? তার উল্লেখ আমাদের প্রাচীনতম এবং পবিত্রতম গ্রন্থগুলোতেও রয়েছে। হ্যাঁ, সেই বেদ যা সনাতন জ্ঞানের শাশ্বত উৎস হিসাবে বিবেচিত হয়। অথর্ববেদে, যা চিকিৎসা, তন্ত্র এবং রহস্যময় শক্তির ভাণ্ডার, তাতে ভাংকে একটি পবিত্র উদ্ভিদ হিসাবে বর্ণনা করা হয়েছে, যা ভয়, উদ্বেগ এবং রোগ দূর করে। এটি কেবল একটি ঔষধ ছিল না, বরং দৈব আশীর্বাদ হিসাবে প্রতিষ্ঠিত ছিল। এতে বলা হয়েছে যে ভাং মানুষের চেতনাকে শুদ্ধ করে এবং আত্মিক উন্নতির পথ প্রশস্ত করে। ঋগ্বেদে বারবার উল্লিখিত সোম রস নিয়ে অনেক পণ্ডিত মনে করেন যে এটি আসলে ক্যানাবিস বা এর সাথে সম্পর্কিত কোনো ঔষধি সংমিশ্রণ হতে পারে। সোমকে অমৃত বলা হয়েছে, সেই পদার্থ যা দেবতারা পান করতেন এবং যা থেকে অলৌকিক শক্তি জাগ্রত হত। অন্যদিকে তন্ত্র গ্রন্থগুলোতে ভাঙের ব্যবহার বিশেষভাবে ধ্যান,
সাধনা এবং মন্ত্রসিদ্ধির জন্য করা হতো। অনেক তান্ত্রিক অনুষ্ঠানে ভাংকে প্রসাদ হিসাবে ব্যবহার করে সাধকরা নিজেদেরকে জাগতিক জগৎ থেকে মুক্ত করতেন, যাতে চেতনাকে ব্রহ্মাণ্ডীয় শক্তির সাথে যুক্ত করা যায়। স্পষ্টতই ভাং কেবল একটি উদ্ভিদ ছিল না, বরং একটি প্রাচীন, গভীর এবং আধ্যাত্মিক সরঞ্জাম ছিল, যা বোঝার জন্য জ্ঞান এবং শৃঙ্খলার প্রয়োজন ছিল। যদি আপনি মনে করেন যে ভাং কেবল ভারতের ঐতিহ্যেই রয়েছে, তবে আপনি ভুল। বিশ্বের প্রাচীনতম সভ্যতাগুলোতেও, মিশর, চীন, তিব্বত, মেসোপটেমিয়া এবং মধ্য এশিয়াতে এর ব্যবহার ছিল। চীনের মহান দার্শনিক লাওজি একে ধ্যানের ধোঁয়া বলেছেন। তিব্বতের লামারা এটিকে চেতনার গভীর জানালা বলে বর্ণনা করেছেন। মিশরের পুরোহিতরা এটিকে পাতাল লোক বা পরলোক ভ্রমণের দ্বার হিসাবে মনে করতেন। আমেরিকার আদিবাসী শামানরা এটিকে আত্মিক পরিষ্কারের সরঞ্জাম বলতেন। এই সমস্ত ঐতিহ্য আলাদা ছিল, কিন্তু সবাই একটি বিষয়ে একমত ছিল: এই উদ্ভিদটি কেবল নেশা নয়, এটি একটি রহস্য। আমাদের মস্তিষ্ক একটি রহস্য, এতে এমন প্রক্রিয়া এবং রাসায়নিক রয়েছে যা আমাদের চেতনা, উপলব্ধি এবং অভিজ্ঞতাকে নিয়ন্ত্রণ করে। ভাং, বিশেষ করে এর উপাদান টিএইচসি এবং সিবিডি আমাদের এন্ডোক্যানাবিনেড সিস্টেমের উপর কাজ করে। এটি সেই সিস্টেম যা সুখ, মনোযোগ, ঘুম এবং উপলব্ধিকে নিয়ন্ত্রণ করে। কিছু নিউরোসায়েন্টিস্ট বিশ্বাস করে যে ভাঙের সূক্ষ্ম ব্যবহার পিনিয়াল গ্রন্থিকে, যা তৃতীয় চোখ নামে পরিচিত, সক্রিয় করতে পারে। এই গ্রন্থিটি ধ্যান এবং অন্তর্দৃষ্টির দ্বার। যখন একজন সাধক ধ্যানের গভীরে যান, তখন মস্তিষ্কের থিটা এবং ডেল্টা তরঙ্গ সক্রিয় হয়। ভাং কিছুটা এই অবস্থাটিকে সহজ করতে পারে। কিন্তু এর অর্থ কি এই যে সবাই ভাঙের মাধ্যমে সমাধিতে যেতে পারে? একেবারেই নয়। আপনি কি কখনো ভেবে দেখেছেন যে ধ্যানের গভীরে যাওয়ার কোনো রহস্যময় পথ থাকতে পারে? ভাং কি কেবল আনন্দের মাধ্যম, নাকি এটি সেই শূন্যতার দিকে নিয়ে যাওয়ার দ্বার, যেখানে আত্মা এবং ব্রহ্ম এক হয়ে যান? এটি কি সেই রহস্যময় চাবিকাঠি যা সাধক এবং তান্ত্রিকরা সহস্রাব ধরে তাদের ভেতরের মহাবিশ্বের দ্বার উন্মোচনের জন্য ব্যবহার করেছেন? এই প্রশ্নগুলো সাধারণ নয়। এই প্রশ্নগুলো চেতনার দ্বারের, যার উত্তর কেবল তারাই পেতে পারে যারা নিজেদের গভীরে প্রবেশ করতে প্রস্তুত। এই অধ্যায়ে আমরা সেই দ্বারের দিকে যাত্রা করব যেখানে ভাং কেবল একটি পাতা নয়, বরং একটি সাধনা যন্ত্র হয়ে ওঠে, আত্মজ্ঞানের সিঁড়ি বেয়ে ওঠার একটি গভীর সরঞ্জাম। প্রাচীন ভারতে সাধু এবং তান্ত্রিকরা কেবল ধ্যানে বসতেন না, তারা ধ্যানকে বাঁচতেন। তাদের প্রতিটি শ্বাস, প্রতিটি সংকল্প সেই অজ্ঞাতকে খুঁজে বের করার জন্য ছিল, যাকে বিশ্ব পরমাত্মা বলেছে। এমন সাধকদের জন্য শরীর কেবল একটি যন্ত্র ছিল এবং মন একটি দেয়াল। সেই দেয়াল অতিক্রম করার জন্য তারা প্রাকৃতিক উপায়ে অনুসন্ধান করেছিলেন, এবং এখানেই তাদের সাথে দেখা হয়েছিল একটি রহস্যময় উদ্ভিদের, ভাঙের। বলা হয়, কিছু তান্ত্রিক ঐতিহ্যে ভাংকে কায়া থেকে মায়া দূর করার পাত্র হিসাবে গণ্য করা হয়েছিল। এরাই সেই সাধু ছিলেন যারা শিবকে নিজেদের গুরু এবং পথপ্রদর্শক মানতেন। তারা জানতেন যে শিব কেন সমাধিতে মগ্ন থাকেন, এবং তারা এও জানতেন যে ভাং কিভাবে তাদের সেই অবস্থায় নিয়ে যেতে পারে। এই উদ্ভিদটি তারা কেবল বিশেষ অনুষ্ঠানে গ্রহণ করতেন, যখন গ্রহ, তারা এবং আত্মা সবাই এক সারিতে আসে। এটি কোনো প্রতিদিনের অভ্যাস ছিল না। এটি ছিল চেতনার একটি অভিষেক। ধ্যান আর রহস্য নয়। আধুনিক বিজ্ঞানও এখন এটি স্বীকার করেছে যে ধ্যানের সময় মস্তিষ্ক আলফা, থিটা এবং ডেল্টা তরঙ্গে কাজ করে, যা সাধারণ চেতনা থেকে সম্পূর্ণ ভিন্ন অভিজ্ঞতা প্রদান করে। ধ্যানের গভীর স্তরে পৌঁছানোর জন্য মস্তিষ্ককে শান্ত হতে হয়, ইন্দ্রিয় নিষ্ক্রিয় এবং অহংকার বিলীন হতে হয়। এখন এখানে আরও একটি রহস্য উন্মোচিত হয়। ভাঙের কিছু নির্দিষ্ট উপাদান, যেমন তাক এবং সিবিডি, মস্তিষ্কের এন্ডোক্যানাবিনেড সিস্টেমের উপর প্রভাব ফেলে। এই পদার্থগুলো মস্তিষ্কের সেই কাঠামোকে সক্রিয় করে, যা উদ্বেগ, ভয় এবং সময়ের অনুভূতির সাথে যুক্ত। যখন এগুলো বন্ধ হয়ে যায়, তখন ব্যক্তি এক নতুন চেতনায় প্রবেশ করে, যেখানে ধ্যান স্বাভাবিকভাবেই গভীর হয়ে যায়। তান্ত্রিকরা হয়তো আধুনিক বিজ্ঞানের আগেই এটি বুঝতে পেরেছিলেন। ভারতের প্রতিটি যোগ ঐতিহ্যে তৃতীয় চোখের উল্লেখ রয়েছে। এটি আজ্ঞা চক্র, সেই বিন্দু যেখানে থেকে অন্তরাত্মা দেখে। আধুনিক বিজ্ঞান এই চক্রকে পিনিয়াল গ্রন্থি বলে, যা মস্তিষ্কের মাঝখানে অবস্থিত,
এবং মেলাটোনিন নামক হরমোন তৈরি করে, যা ঘুম, স্বপ্ন এবং অন্তর্দৃষ্টির সাথে যুক্ত। কিছু আধ্যাত্মিক ব্যক্তি মনে করেন যে ভাঙের সূক্ষ্ম প্রভাব এই পিনিয়াল গ্রন্থির উপরই পড়ে। এর প্রভাব শুরু হওয়ার সাথে সাথে ব্যক্তির দ্বিতীয় বোধ সক্রিয় হতে শুরু করে। এখান থেকেই সে দেখে যা চোখে দেখা যায় না। তৃতীয় চোখ তখন আয়নায় পরিণত হয়, যেখানে আত্মা নিজেকে চিনতে পারে। শিবকে যোগীশ্বর বলা হয়েছে, যোগের অধিপতি, ধ্যানের আদি পুরুষ। পৌরাণিক কাহিনীতে বর্ণিত আছে যে শিব সর্বদা সমাধিতে মগ্ন থাকেন এবং তাঁর প্রিয় প্রসাদ হল ভাং। কিন্তু এর অর্থ কি এই যে শিব নেশাগ্রস্ত থাকেন? একেবারেই নয়। এর অর্থ হল ভাং সেই মাধ্যমের প্রতীক যা সাধককে মায়ার ঊর্ধ্বে নিয়ে যায়। শিবের সমাধির রহস্য তাঁর শিবত্বে নিহিত, যেখানে আমি মুছে যায় এবং কেবল আমি আছি রয়ে যায়। তান্ত্রিকরা যখন শিবের সাধনা করতেন, তখন তাঁরা ভাংকে সেই একইভাবে গ্রহণ করতেন, নেশা হিসাবে নয়, বরং একটি সেতু হিসাবে, যা সাধারণ মানুষকে চিত্তের চরম অবস্থায় নিয়ে যায়। তন্ত্র, যোগ এবং ভক্তি এই তিনটি সাধনার প্রধান পথ। তন্ত্র সাধনায় বিশেষ উদ্ভিদের ব্যবহার স্বীকৃত। পঞ্চমকারের মধ্যে একটি ছিল মাদা বা মদিরা, কিন্তু এর অর্থ কোনো মদ ছিল না, বরং সেই দিব্য রস যা সাধককে চেতনার এক নতুন অবস্থায় নিয়ে যায়। যোগ ঐতিহ্যে ভাঙের স্থান সীমিত ছিল, কিন্তু কিছু বিশেষ কপালভাতি, কুণ্ডলিনী জাগরণ বা ত্রাটক ধ্যানে এটিকে মনের দ্বার উন্মোচনের সরঞ্জাম হিসাবে দেখা হতো। অন্যদিকে ভক্তি মার্গে শিবকে ভাং অর্পণ করার অর্থ ছিল, হে শিব, এই আমার অহংকার, এটিকে প্রসাদ রূপে গ্রহণ করে এটি নষ্ট করে দাও। যখন একজন সাধক ভাং ব্যবহার করেন, তখন তার চিত্ত খুলতে শুরু করে। এমন সময় যদি সে মন্ত্র জপ করে, যেমন ও নমঃ শিবায় বা সোহম, তবে সেই ধ্বনি তরঙ্গ তার মস্তিষ্কের ভেতরে অনুরণিত হয় এবং তাকে গভীর অবস্থায় প্রবেশ করায়। মুদ্রা, যেমন জ্ঞান মুদ্রা, শূন্য মুদ্রা বা অনাহত মুদ্রা, শরীরের শক্তিকে বিশেষ পথে প্রবাহিত করে। যখন ভাঙের সূক্ষ্ম প্রভাব এই মুদ্রা এবং মন্ত্রের সাথে সমন্বয় করে, তখন সাধক সিদ্ধ হন। এমন ব্যক্তি যিনি নিজের চেতনার সাক্ষাৎকার করেন। সাধারণত আমাদের চেতনা চারটি অবস্থায় কাজ করে: জাগ্রত, স্বপ্ন, সুষুপ্ত এবং তুরিয়া। ভাং এই অবস্থাগুলোর মাঝের রেখা মুছে দেয়, যার ফলে সাধক তুরিয়াতীত অবস্থায় প্রবেশ করতে পারে, যেখানে কোনো দ্বন্দ্ব নেই, কোনো আমি নেই, কেবল শিবত্ব আছে। তন্ত্র গ্রন্থগুলোতে বর্ণনা করা হয়েছে যে যখন সাধক ধ্যানের সাথে ভাঙের সীমিত এবং সংযত ব্যবহার করেন, তখন সে সমাধির দ্বার প্রান্তে পৌঁছে যায়। এই অবস্থা কোনো কল্পনার বিষয় নয়, বরং এত বাস্তব যে ব্যক্তি আত্মা এবং পরমাত্মার মাঝের প্রাচীর ভেঙে দেয়। এই রহস্যগুলো কি আপনার আত্মাকে স্পর্শ করছে? তাহলে থামবেন না, এখনই ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, কারণ এমনই আশ্চর্যজনক যাত্রা আপনার জন্য অপেক্ষা করছে। যখন তন্ত্রের চরম সীমার কথা আসে, তখন অঘোরী পরম্পরার নাম সবার উপরে আসে। অঘোরী সাধুরা এমন স্থানে বাস করেন যেখানে সাধারণ মানুষ যাওয়াও পাপ মনে করে: শ্মশান, জনমানবহীন জঙ্গল, নির্জন ঘাট। তাদের লক্ষ্য কোনো ভয় জয় করা নয়, বরং সেই ভয়ের বাস্তবতা উপলব্ধি করা। অঘোরীরা ভাঙের সেবন বিশেষ রীতিনীতি মেনে করেন। তারা এটিকে তন্ত্রের দক্ষিণ মার্গীর ঔষধি সরঞ্জামের মতো ব্যবহার করেন। লক্ষ্য করুন, এটি কোনো মৌজমস্তি বা স্বাদের জন্য নয়। এটি কেবল সেই চেতনার দ্বার উন্মোচনের মাধ্যম, যা সাধারণ জীবনের জন্য বন্ধ থাকে। অঘোরীরা যখন ভাঙের সাথে ধ্যানে যান, তখন তারা তাদের শরীর, চিন্তা এবং অহংকারের সীমা ছেড়ে দেন। তারা এই জীবনকে মৃত্যুর কোলে রেখে পরম জীবনের অনুসন্ধান করেন। এই প্রক্রিয়াটি বিপজ্জনক হতে পারে, কারণ যদি সাধনার শুদ্ধতা না থাকে তবে মন বিকৃত হতে পারে। তাই এই পথ কেবল তাদের জন্য যারা আত্মার গভীর রহস্যের মুখোমুখি হতে প্রস্তুত। ভারতীয় তন্ত্র এবং যোগে একটি গভীর তত্ত্ব রয়েছে, নাদ যোগ। এটি সেই সাধনা যেখানে শব্দকে মাধ্যম হিসাবে ধরা হয়েছে। ওমের ধ্বনিকে মহাবিশ্বের মূল ধ্বনি বলা হয় এবং এই নাদের মাধ্যমে চেতনার স্তরে প্রবেশ সম্ভব। যখন একজন সাধক ভাঙের প্রভাবে থেকে নাদ যোগ করে, যেমন বীণার সুর, ডমরু, ঘণ্টা বা বিশেষ বীজ মন্ত্র, তখন তার চেতনা সেই ধ্বনির সাথে যাত্রা করে। সেই সময় শরীর এবং মস্তিষ্কের সমস্ত বন্ধন শিথিল হয়ে যায়
এবং সে ধ্বনিতে বিলীন হয়ে যায়। নাদ তখন কেবল শ্রবণের বিষয় থাকে না, এটি একটি অভিজ্ঞতা হয়ে ওঠে। একটি রহস্য এটিও যে ভাঙের গভীর প্রভাব সময়ের উপলব্ধির উপর পড়ে। বিজ্ঞানীরাও মনে করেন যে টিএইচসি এর মতো যৌগ মস্তিষ্কের টেম্পোরাল লোবকে প্রভাবিত করে, যার ফলে ব্যক্তির কাছে সময় ধীর, স্থির বা বিস্তৃত মনে হয়। যোগশাস্ত্রে সময় অতিক্রম করাকেই কালাতীত অবস্থা বলা হয়। এই অবস্থায় সাধকের মনে হয় যেন সে অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ তিনটিকেই একসাথে দেখছে। অনেক সাধকের অভিজ্ঞতা থেকে দেখা গেছে যে ধ্যানের চরম অবস্থায় ভাঙের সাহায্যে তারা অতীতের দৃশ্যগুলোকে পুনরায় দেখতে পেরেছেন এবং কিছু ভবিষ্যতের ঝলকও দেখেছেন। এটি কি কেবল মস্তিষ্কের বিভ্রম, নাকি সত্যিই চেতনা সেই স্তরে পৌঁছাতে পারে যেখানে সময় একটি বিভ্রম? গত কয়েক বছরে ভাঙ এবং মেডিটেশন নিয়ে অনেক গবেষণা হয়েছে। আমেরিকা এবং ইসরায়েলের মতো দেশগুলোতে কিছু বিজ্ঞানী দেখেছেন যে সীমিত পরিমাণে ভাং সেবনের ফলে মস্তিষ্কের ডিফল্ট মোড নেটওয়ার্ক ধীর হয়, যা আত্মচিন্তা এবং ধ্যানের সময় সক্রিয় থাকে। যখন এই নেটওয়ার্ক ধীর হয়, তখন ব্যক্তি চিন্তার গভীরে প্রবেশ করতে পারে, সেই বিন্দুতে পৌঁছায় যেখানে চিন্তা এবং চিন্তকের মধ্যে দূরত্ব মুছে যায়। এটি সেই অবস্থা যা ধ্যানে একগ্র সমাধি নামে পরিচিত। অর্থাৎ বিজ্ঞানও এখন ধীরে ধীরে সেই পথে যাচ্ছে যা আমাদের তান্ত্রিক এবং যোগীরা হাজার হাজার বছর আগে দেখেছেন, জীবনযাপন করেছেন এবং সংরক্ষণ করেছেন। অনেক আধুনিক সাধক যারা হিমালয়ের গুহাগুলোতে বছরের পর বছর ধরে ধ্যান করছেন, তারা বলেন যে ভাঙকে মনোযোগ সহকারে, একাগ্রতা নিয়ে এবং বিশেষ মন্ত্রের সাথে নিলে মন অত্যন্ত শান্ত হয়ে যায়। একজন যোগী বলেন, যখন আমি ভাং ব্যবহার করি তখন আমার শ্বাস প্রশ্বাস ধীর হয়ে যায়। আমার মন স্থির হয়ে যায়, যেমন কোনো হ্রদে একটিও ঢেউ নেই। সেই সময় আমি কেবল আছি। আরেকজন সাধকের অভিজ্ঞতা, ভাং আমার জন্য শিবের প্রসাদ। আমি এটি তখনই গ্রহণ করি যখন ভেতরের যাত্রা খুব কঠিন হয়ে যায়। এটি আমাকে সেই ধাক্কা দেয় যা আমাকে মনের গভীরতায় নিয়ে যায়। এখানে স্পষ্ট এটি মাধ্যম, উদ্দেশ্য নয়। উদ্দেশ্য কেবল অনুভব করা, হারিয়ে যাওয়া নয়। ভাং একটি শক্তিশালী সরঞ্জাম, কিন্তু প্রতিটি সরঞ্জামের ব্যবহার সাবধানে হওয়া উচিত। যে ব্যক্তি মানসিকভাবে অস্থির বা যার উদ্দেশ্য কেবল নেশা, তার জন্য এটি পথ নয়। এটি অগ্নি। এটি পোড়াতেও পারে এবং ভস্ম করতে পারে। সমস্ত প্রাচীন গ্রন্থে ভাঙের সাথে সাধনার উল্লেখ বিশেষ পরিস্থিতি, গুরুর তত্ত্বাবধান এবং সংযমের সাথেই করা হয়েছে। এটি কোনো প্রতিদিনের সেবনের বস্তু নয়। এটি যাত্রার মাধ্যম, এবং কেবল তারাই এই যাত্রায় যেতে পারে যারা নিজেদের গভীরে প্রবেশ করার সাহস রাখে। শেষ পর্যন্ত এটি বোঝা জরুরি যে ভাং গন্তব্য নয়, এটি কেবল একটি সিঁড়ি যা ধ্যানের উচ্চতার দিকে নিয়ে যায়। আসল সাধনা সেই মুহূর্তে শুরু হয় যখন ব্যক্তি এই সিঁড়ি অতিক্রম করে যায়, যখন তাকে ভাঙের প্রয়োজন হয় না, কারণ চেতনা এখন স্বয়ংক্রিয়ভাবে মুক্ত হয়ে গেছে। ভাং তখন কেবল একটি স্মৃতি রয়ে যায়, সেই যাত্রার শুরুর, যা আত্মাকে বিভ্রম থেকে মুক্ত করেছে। ভাং, ধ্যান, সাধনা এবং শিব, এই চারটি শব্দই নিজেদের মধ্যে একটি মহাবিশ্ব। যখন এদের সমন্বয় ঘটে, তখন সাধক কেবল বসে থাকে না, সে উঠতে শুরু করে। তার উদ্বেজন শূন্যতার দিকে হয়, যেখানে কোনো শব্দ নেই, কোনো রূপ নেই, কেবল অভিজ্ঞতা আছে। হয়তো এই কারণেই প্রতিটি শিবরাত্রিতে লক্ষ লক্ষ মানুষ ভাং সেবন করে। এটি কোনো মেলা নয়, এটি চেতনার একটি সম্মিলিত যাত্রা। তারা সবাই জানে যে কোথাও না কোথাও ভাং তাদের শিবের আরও কাছাকাছি নিয়ে যাবে, আর শিব কেবল একজন দেবতা নন, বরং সেই অভিজ্ঞতা যা ধ্যানের চূড়ান্ত অবস্থায় ঘটে। আপনিও কি সেই অগণিত জিজ্ঞাসুদের মধ্যে একজন, যাদের ভেতরে একটি প্রশ্ন বহু বছর ধরে ঘুরপাক খাচ্ছে? আত্মজ্ঞান কি কোনো উদ্ভিদের সাহায্যে সম্ভব? শিবের ভাং কি কেবল একটি মিথ, নাকি এটি কোনো গভীর গোপন সত্যের দিকে ইঙ্গিত করে? এটি কি এমন একটি মাধ্যম যা বুঝে গেলে চেতনার সমস্ত দরজা খুলে যেতে পারে? নাকি এটি কেবল একটি বিভ্রম, একটি মায়াজাল যা আমাদের আত্মমুগ্ধ করে কিন্তু আত্মা থেকে দূরে সরিয়ে দেয়? তাহলে কি আত্মজ্ঞান কোনো বাহ্যিক উদ্ভিদের সাহায্যে লাভ করা যায়? হয়তো শুরুতে হ্যাঁ, কিন্তু শেষ পর্যন্ত না। আত্মজ্ঞানের চূড়ান্ত সত্য তখনই আসে যখন সাধক তার সমস্ত অবলম্বন ত্যাগ করে। মন্ত্র, যন্ত্র, ভাং, ধ্যানের কৌশল, সবকিছু। যখন সে কেবল শুদ্ধ থাকার অবস্থায় পৌঁছায়, তখন ব্রহ্ম প্রকাশিত হয়।
তাই ভাংকে নিয়ে এটি বলা যুক্তিযুক্ত হবে, এটি সেই দ্বারের চাবিকাঠি হতে পারে যেখান থেকে যাত্রা শুরু হয়। কিন্তু সেই যাত্রা সেদিনই সম্পূর্ণ হয় যেদিন সাধক সেই চাবিকাঠিকে পিছনে ফেলে আসে। এখন প্রশ্ন এটি থাকে না যে ভাং সঠিক না ভুল। প্রশ্ন হল, আপনি কি এর জন্য প্রস্তুত? আপনার কি সেই সাহস আছে যা মায়ার পর্দা ছিঁড়ে ব্রহ্মের সাথে মিলিত হওয়ার জন্য প্রয়োজন? আপনার কি সেই শৃঙ্খলা এবং বিবেক আছে যা এই উদ্ভিদকে একটি যন্ত্র হিসাবে ব্যবহার করতে পারে, নেশার আসক্তিতে জড়িয়ে না পড়ে? এই রহস্য আপনার ভেতরেই রয়েছে। এবং এই ভিডিওর শেষ প্রশ্ন, আপনি কি সেই সাধকের মতো যিনি বাইরের অবলম্বন ছেড়ে অবশেষে নিজের আত্মার সাথে যুক্ত হন, নাকি আপনি এখনও বিভ্রম এবং সংশয়ের মধ্যে ঘুরপাক খাচ্ছেন একটি উত্তরের সন? এখন যখন আপনি এই রহস্যের গভীরতা পর্যন্ত পৌঁছে গেছেন, তখন পরবর্তী যাত্রার জন্য প্রস্তুত থাকুন। এই ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে যুক্ত থাকুন, যেখানে জ্ঞানের প্রতিটি বীজ একটি নতুন মহাবিশ্ব উন্মোচন করে। আপনার মতামত মন্তব্যে জানাতে ভুলবেন না। এবং যদি এই রহস্যময় যাত্রা আপনাকে ভেতর পর্যন্ত ছুঁয়ে থাকে, তবে এই জ্ঞান অন্যদের সাথে শেয়ার করুন, কারণ হয়তো অন্য কেউ এই শব্দগুলোর মধ্যে তার পথ খুঁজছে।